হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মহালয়া। সকালে শুরুটা কেমন কেটেছে জানি না, সারা রাত ধরে এই কাজটা করছিলাম আর মহালয়ার ভোরে ঘুমিয়ে পড়েছি। এই বছরের দুর্গাপুজোটা কেমন হঠাৎ করেই চলে আসলো। হঠাৎ করে মহালয়া, কিছুদিন পর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বোধহয় একদিনে। আমার কেন জানি না সেই রকম কোনো এক্সাইটমেন্ট থাকে না পুজোর সময়। আলাদাভাবে ভীষণ ঘোরার একটা এক্সাইটমেন্ট বা কিছু, এগুলো একটা টাইম পর বোধহয় কমেই যায়। তো আমার হয়তো সেই স্টেজটা চলছে। হ্যাঁ, ঘুরতে যাব ঠিকই, এমনটা না ঘুরতে বেরোবো না, বাট সেই যে একটা এক্সাইটমেন্ট, ভীষণভাবে ঘুরবো, বেড়াবো, কিছু খাবো, ঠিক আছে, যাচ্ছি মা বাবা বন্ধুদের সাথে ঘুরবো, এইটুকুই। আচ্ছা, সে যাই হোক, এখন কালারটা একটু দেখি। কালার এখানে কি কি কালার নিয়েছি তোমরা যদি গেস করতে চাও তাহলে গেস করতে পারো। 3 সেকেন্ডের পজ নেই। 1, 2, 3। জানি অনেকে হয়তো গেস করেই ফেলেছো। হ্যাঁ, আমি নর্মালি যখন কোনো কালার ইউজ করি স্কিন টোনের ক্ষেত্রে, তখন ইয়েলো অকারের ভাগ বেশি থাকলেও এইখানে বিশেষ করে দুর্গা মায়ের ক্ষেত্রে ইয়েলো অকারের পার্সেন্টেজটা ডার্ক ভ্যালু টোনের জন্য আমরা ইউজ করতে পারি। দেখো, এই যে চোখের নিচে যে ডার্ক টোনটা আমি অ্যাপ্লাই করছি, এটা কিন্তু অন্য কোনো কালার না, ইয়েলো অকারের সাথে ক্রোম ইয়েলো বা গ্যাম্বোজ হিউ সেটা মিক্স আছে। আর যেখানে লাইট পোর্শন দেখছো সেখানে ক্রোম ইয়েলোর সাথে লেমন ইয়েলো মিক্স করলে আমরা এই কালারটা পেয়ে যাব। লেমন ইয়েলো ইয়েলোর সব থেকে ডার্ক, আমরা বাংলায় যেটাকে বাসন্তী কালার বলে থাকি, সেই ধরনের একটা কালার। আর তার থেকে ইয়েলো আকারের দিকে, অর্থাৎ মিডিলে যেই কালার টোনটা আমরা পাই, সেটাকে দুটো কাছাকাছি টোন আমরা পেয়ে থাকি, ক্রোম ইয়েলো আর গ্যাম্বোজ হিউ। ক্রোম ইয়েলোটা তার সাথে অল্প একটু লেমন ইয়েলো মিক্স করলে আমরা এই কালারটা পেতে পারি। আর ডার্ক পোর্শনে তোমরা যেরকম দেখতে পারছো, দুর্গা মায়ের চোখ, আইব্রো এগুলো বাদ দিয়ে, ঠোঁটটাও কিছুটা ছাড়বো, ঠোঁটটা বাদ দিয়ে আমরা যে স্কিনের পোর্শনটা সেটা কালার করে নেব। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে, আমি যে ট্যাবে যে ছবিটা দেখছি সেটার সাথে এই ছবিটার কোনো মিল নেই। হ্যাঁ, মিল নেই। আমি ছবিটা শুধুমাত্র রেফারেন্সের জন্য রেখেছি, বাকি ছবিটা আমি পুরোটা ড্রয়িংও চেঞ্জ করেছি। ছবির শেষে যখন তোমরা দেখবে কালারটাও চেঞ্জ আছে। তো এটা আমি নিজের মতো করে করার চেষ্টা করছি। বলতে পারো যে আমার নিজের একটা এক্সপেরিমেন্ট, নিজের মতো একটা করে কিছু করা, একদম হুবহু ছবিটাকে না করার চেষ্টা। এখানে যেই ডার্ক কালারটা দিচ্ছি, এটা কি বলো তো? দেখো, আমাদের কাছে তো অনেক কালার থাকে, অনেকে অনেক কালার পছন্দ করে, এক্সট্রা অনেক কালার। ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা শুধু ইউজ করি 12টা কালার। আমি আবার বিশেষত কম কালার ইউজ করতে পছন্দ করি, 5-6টা কালার ইউজ করি। তবে কিছু কিছু স্পেসিফিক কালার থাকে, সেই কালারগুলো আমরা আলাদাভাবে পারচেস করে নিই। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে 12টা প্যালেট যে কালার থাকবে, 12টা, তার বাইরে তোমাদেরকে বেরোনোর কোনো দরকার নেই। তোমরা শুরুতে যখন তোমরা ছবি আঁকছো, আরেকটা সবার মধ্যে অনেক ধরনের, বিশেষ করে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি অনেক সময় দামি ব্রাশ, দামি পেজ, দামি কালার, এগুলো হলেই হয়তো ছবিটা ভালো হয়, এই ধরনের একটা চিন্তাভাবনা থেকে থাকে। কিছুটা তো ঠিক যে হ্যাঁ, পেজ কোয়ালিটি বা কালারের কতটা কালারটা ভাইব্রেন্ট হচ্ছে বা কতটা কালারটা অ্যাকিউরেট পেজে ফুটে উঠছে, সেটা অনেকটা আলাদা হয়ে যায় তোমরা যদি ক্যামেলের কালার ইউজ করো, আর যদি একটু দামি কালার ইউজ করো, উইন্ডসর নিউটন হোক, সেনিলিয়ার হোক, ড্যানিয়েল স্মিথ হোক, তো এই ধরনের কালার ইউজ করলে পার্থক্য তো অনেকটা থাকবে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে শুধু কাজটার পার্থক্যটা কতটা, যার জন্য আমি যদি কিছু নাও করি, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ওটাকে নিতে পারবো কি না, সেটা আমাকে ভাবা উচিত। তো আমাকে অনেকেই ইভেন আমাকে হোয়াটসঅ্যাপেও টেক্সট করে যে দাদা এই কালারটা নিচ্ছি, এটা কোন কোন কালার নিলে ভালো হবে। আমি তাদের মুখের ওপর বলতে পারি না যে এই কালারটা নেওয়ার দরকার নেই। আমি এখন যে কালারটা করছি সেটা পুরোটাই ক্যামেল। তো সেনিলিয়ার কালারেও আমি কাজ করব, যেটা তোমাদেরকে আমি দেখাবো। সেনিলিয়ার বা বাকি যেসব কালার, উইন্ডসর নিউটনেও আমার কয়েকটা কাজ করেছিলাম আমি। তো পেজও ভালো কোয়ালিটির পেজও
আমরা ইউজ করে দেখব, বাট এই যে পেজটা, এই পেজটা চিত্রপট পেজ, চিত্রপটে 270 GSM, যেটা খুব ভালো আমার মনে হয়, যে যথেষ্ট, খুব একটা খারাপ হয় না, যথেষ্ট ভালো কাজ হয়। 270 GSM, 440 GSM দুটো পেজ হয়। তবে আমি যেটা প্রেফার করি, 440 GSMটা অনেক সময় একটু শক্ত বেশি হয়, পেজ একটু মনে হয় যেন পিচ বোর্ড যেরকম হয় সেই রকম মনে হয়। বাট তোমরা চাইলে 270 GSMটাই ইউজ করতে পারো। আর কালার তোমরা সবাই জানো, ক্যামেলের থেকে ভালো কালার কম দামে নেই। এখানে দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা চাপিয়েছি, ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাউনিশ টোন দিয়েছিলাম। তারপর এখানে আমার মনে হচ্ছিলো কিছু কিছু মিসিং হচ্ছে। দেখো, কাজ করতে 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 তোমাকে নিজেকেও আইডেন্টিফাই করতে হবে তুমি কি করতে চাইছো, বা নিজেকেও বুঝতে হবে। আর কাজ যেটা চাইবে সেটা তোমাকে বুঝতে হবে। এখানে দেখো, আমি প্রথমে যেই টোনটা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে না অনেক রকমের প্রশ্ন থাকে যে ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিলে ভালো হয় বা কিছু। আমি মনে করি যে যেটা তোমার সাবজেক্টে থাকবে তার টাচ যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে ছবিটা বেশি সুন্দর হয়, বেশি ফুটে ওঠে, আর চোখ একদিকে আটকে থাকে না। তবে খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্ট লাইট হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আমাকে করতে হবে, আর যদি ব্যাকগ্রাউন্ডটা লাইট হয় তাহলে আমাকে মেন সাবজেক্টটাকে অল্প একটু ডার্ক করতে হবে। যেহেতু এখানে দুর্গা মা আমাদের লাইট ইয়েলো এর মধ্যে আছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে অল্প একটু ব্রাউনিশ টোন দিয়েছি। এরপরে যখন চুলের পোর্শনটা দেবো তখন অনেকটা মেকআপ হয়ে যাবে। এখন যেটা করছি আমরা সেটা ফার্স্ট টোন চাপিয়ে নিয়েছিলাম, এরপর ব্যাকগ্রাউন্ড চাপিয়ে নিয়েছি, তারপর হাত দিয়ে তোমরা দেখলে যে হাত দিয়েও কিছুটা কাজ করেছি। এবার যেটা করছি সেটা হচ্ছে থার্ড টোন বা সেকেন্ড টোন, তোমরা যাই বলো না কেন, সেটা চাপাচ্ছি। এই টোনের ক্ষেত্রে যেই কালারগুলো আমরা ইউজ করছি, একটা ইন্ডিয়ান রেড পাওয়া যায় একটু, বা পার্মানেন্ট অরেঞ্জ বলে একটা কালার হয়, পার্মানেন্ট অরেঞ্জের সাথে অল্প একটু ইয়েলো কালার মিক্স করে যেই টোনটা আমরা ক্রিয়েট করছি, এটা আমাদের মিডিল টোনের যে ডার্ক টোন সেটা। এখানে একটু ধরে একটু বুঝে কালার করাটা উচিত। কেন? কারণ তোমরা যদি দেখো যে আইব্রোর নিচের যে পার্টটা আছে, ওইখানে চোখের ওপরের ভাঁজের যে পার্ট, সেই পার্টে আমরা লাইট রাখার চেষ্টা করছি। এগুলো একটু আমাদেরকে দেখতে হয়, একটু বুঝতে হয়। আর অনেক সময় মনে হয় যে ওয়াটার কালার হয়তো কঠিন। ওয়াটার কালার কঠিন না। ওয়াটার কালার আমিও যখন প্রথম ওয়াটার কালার পারতামই না, আমি প্রচুর সাদা ইউজ করতাম, একদম পারতাম না ওয়াটার কালার। তারপর ওয়াটার কালার কিছু গাইডেন্স নিয়ে আমি যে দাদার কাছে শিখতাম সেই দাদার গাইডেন্সে, তারপর নিজের প্র্যাকটিস, নিজে প্রচুর কাজ নষ্ট করেছি। তো সেই কাজ নষ্ট করে 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 তারপর আস্তে আস্তে একটা জায়গায় তুমি পৌঁছাবে। প্রচুর কাজ নষ্ট করতে হবে। নষ্ট করা মানে কি? নষ্ট করা মানে এটা না যে তুমি কাজ শুধু নষ্টই করে যাচ্ছ। নষ্ট করা মানে এটা নতুন কিছু শেখা। তুমি ভুল করছো, ভুল কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করা খুব দরকার, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে। ওয়াটার কালার যেমন দেখো, এই যে এখানে আমি প্রথমে ডার্ক টোনটা চাপাচ্ছি। আমি প্রথমে পারতাম যে ডার্ক টোনটা বা ওপরে লাইট টোন চাপিয়ে তারপর নিচে ডার্ক টোন চাপাতে, বাট আমি সেটা করছি না। আমি কি করছি, আমি প্রথমে ডার্ক টোন চাপাচ্ছি। এই যে আমি রিয়েল টাইমে রেখেছি, আমি পারতাম স্পিডটা বাড়িয়ে দিতে, বাট এখান থেকে তোমরা কিছু শিখতে পারতে না। আমি যদি স্পিড বাড়িয়ে দিতাম তোমরা কিছু শিখতে পারতে না, জাস্ট দেখতে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। রিয়েল টাইমে একটা সবথেকে বড় সুবিধা, আর আমি সেটা চেষ্টা করব, আমি চাই আমার ভিডিও দেখে তোমরা যেন ইমপ্রুভ করো। যদি আমার ভিডিওতে 10 জনও একদম ফুল ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখে যদি কিছু শেখো এবং সেটা করে যদি তোমরা আমাকে ইনস্টাগ্রাম সুরজিৎ আর্টওয়ার্কস আর ফেসবুক পেজও সুরজিৎ আর্টওয়ার্ক এইখানে টেক্সট করো বা এখানে ট্যাগ করে যদি আমাকে দেখাও, তাহলে আমার আরও বেশি ভালো লাগবে যে হ্যাঁ, আমার কাজটা থেকে, আমার রিয়েল টাইম ভিডিওটা দেখে তোমরা এই কাজটা করেছো। আর আশা করছি তোমরা করবে। তো তাহলে তোমরা শিখতে পারবে। না হলে ওই টিচার করিয়ে দিলেন, তারপর বাড়িতে এসে দাদা এভাবে করলে তো হয় না, এটা করছি না, অন্য একটা সহজ করছি, এটা পরে করব, পরেরটা পরেই রয়ে যাবে। এখানে ব্রাশ স্ট্রোক দেখা খুব দরকার, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে। আমি যদি আমার কাজ যদি তোমরা দেখো যে ডার্ক দিচ্ছি, তারপর জলের ভাগটা কমিয়ে নিয়ে তার উপরে লাইট টোন ইউজ করছি, এই যে ব্রাশিং, এই ব্রাশিংয়ে কী হবে, তোমার ডার্কটাও থাকবে, তার সাথে ডার্ক আর লাইটের যে মাঝের অংশটা, সেই অংশটাতে হার্ড এজটা থাকবে না।
সেটা হয় মিডিল এজ অথবা সফট এজে থাকবে। এগুলো অবজার্ভ করার জিনিস, এগুলো কাজ করতে করতে তুমি ফিল করতে পারবে, তোমাকে অবজার্ভ করতে হবে, বুঝতে হবে যে আমি যখনই কোনো একটা কাজ নিয়ে বসবো আমি হয় সেটার শেষ পর্যন্ত যাব, শেষ বলতে আমি হয় পেজটাকে ছিঁড়ে তো দেবো না, অ্যাকচুয়ালি আমি এটা বোঝাতে চাইছি যে পেজটার ওপর এতটাই আমি কালার চাপাবো বা ওয়াশ করে তুলবো যে পেজটা আর কালার নিতে পারবে না, সেইভাবে নষ্ট করব। অথবা নষ্ট না হয়ে যাওয়া পর্যন্ত আমি চেষ্টা করব কাজটা কিভাবে একটা জায়গায় দাঁড় করানো যায়। এই দুটো চেষ্টা যদি থাকে তোমার কাজের মধ্যে, বা এই কনফিডেন্সটা যদি থাকে যে কাজটা যতটাই নষ্ট হয়ে যাক না কেন আমি এটা কোনো না কোনোভাবে দাঁড় করিয়ে ফেলতে পারবো, কোনো না কোনোভাবে কাজটা আমার দাঁড়িয়ে যাবে, এই কনফিডেন্সটা যদি থাকে তাহলে খুব ইজিলি তুমি ওয়াটার কালার তাড়াতাড়ি শিখে যাবে। ওয়াটার কালার করার সময় তোমরা কি কি কালার ইউজ করে থাকো সেটা একটু জানিও। যেমন আমি তোমাদেরকে বললাম আমি ক্যামেল ইউজ করি, আরও অনেক কালার ইউজ করি, তো তোমরা কি কালার ইউজ করো। আরেকটা জিনিস তোমরা দেখো ক্যামেলের দুটো কালার হয়, স্টুডেন্ট আর আর্টিস্ট ওয়াটার কালার। স্টুডেন্টটা ইউজ করো না, ওটা একটু ফেড হয়ে যায়। এখানে আমি ব্রাশ স্ট্রোক যেমনভাবে দিচ্ছি সেটা একটু ফলো করো, কপালের পোর্শনটা হোক, সেটা আইব্রোর নিচের পোর্শনটা হোক, এগুলো একটু ভালো করে ফলো করো, দেখবে তোমাদের কাজেরও অনেকটা ইমপ্রুভ হবে এইভাবে। আবার যেহেতু এটা চিত্রপট পেপার, এখানে দেখো আমি হালকা ব্রাশ দিয়ে মিডলের যে পোর্শনটা সেটা হালকা করে একটু ইরেজ করার চেষ্টা করলাম, খুবই অল্প, যেহেতু ওটা শ্যাডো পার্টেই আছে খুব অল্পভাবে ইরেজ করার চেষ্টা করলাম। এখানে আইব্রোর কালার আমি শুরু করার আগে এখানে আইব্রোতে একটা রিফ্লেকশন লাইট আছে, তো এই রিফ্লেকশন লাইটটাকে বজায় রেখেই এখানে আমি ফার্স্ট যে লেয়ারটা চাপাচ্ছি সেটা ইয়েলো আকার আর ব্ল্যাক, খুব অল্প একটু ব্ল্যাক। তোমরা চাইলে আল্ট্রামেরিন ব্লু ইউজ করতে পারো, স্কারলেট ইউজ করতে পারো, বিভিন্ন কালার আছে, তোমরা তোমাদের মতো পছন্দের কালার ইউজ করতেই পারো। এখানে তোমরা যে দেখতে পাবে যে আমি খুব অল্প একটু পার্ট হোয়াইট, একদম পিওর হোয়াইট রেখেছি, তারপর ওই কালারটাই লাইটভাবে আমরা একটু অ্যাপ্লাই করে দিয়েছি যাতে লাইটের মিডিল টোন আর একদম হাইলাইট পার্টটা দুটোই বজায় থাকে। এই দিকে বাঁ দিকের যে আইব্রোটা ছিল সেই আইব্রোতে খুব একটা বেশি লাইট রাখার চেষ্টা করিনি। আর তোমরা যদি ছবি এভাবে চেঞ্জ করতে চাও, এর নেক্সট কাজেই তোমরা দেখবে যখন রিয়েল টাইম ভিডিও আমি আরেকটা দেব, তখন আমি একটা ওল্ড মাস্টার কপি ওয়াটার কালার করতে চলেছি। এর তারও আগে কয়েকটা আমি দুর্গা ঠাকুরের কালার করার কথা ভাবছি, যেটাতে আমি এইভাবে নিজের মতো করে চেঞ্জ করব। এটা আমার ফার্স্ট ট্রাই বলতে পারো, যে স্কিন টোনের সাথে চোখের যে কালার সেই কালারটা একটু কমপ্লিমেন্টারি কালার ইউজ করার চেষ্টা করেছি। এর পরের যে কাজগুলো হবে সেইগুলো একটু অন্যরকম হতে চলেছে। এটা আমার ফার্স্ট ট্রাই ছিল আর আমার তো বেশ ভালোই লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আইব্রোতে যা কালার দিয়েছিলাম সেম কালার চোখের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। এখানে চোখের ক্ষেত্রে তোমরা যদি দেখো খুব বেশি হাইলাইট আমি ছাড়ছি না, তার কারণ এটা একটু ডার্ক রাখার চেষ্টা করছি। ওপরের দিকে যেহেতু আইব্রোতে একটা দিকে হাইলাইট দেওয়া আছে, আমরা অনেক সময় মনে করি কি যে সব জায়গায় যদি হাইলাইট দিয়ে দিই ছবিটা খুব সুন্দর লাগবে, একদমই না। ছবিটার যদি সব দিকে আমরা কপালেও লাইট দিচ্ছি, নাকেও লাইট দিচ্ছি, চোখের ওপরে লাইট দিচ্ছি, চোখের ভেতরে হোয়াইট পার্টে লাইট দিচ্ছি, চোখের লেন্সের মধ্যে লাইট দিচ্ছি, চোখের নিচের ভাগে লাইট দিচ্ছি, ঠোঁটেতে লাইট দিচ্ছি, গালের পোর্শনে লাইট দিচ্ছি, ছবিটা খুব বাজে লাগে দেখতে। আমরা যদি একটু ঠিকভাবে ছবি দেখার একটা সেন্স নিয়ে দেখি তাহলে দেখলেই বুঝতে পারবো এত হাইলাইট আমাদের সাধারণ ডে লাইটে সাধারণভাবে আমরা লক্ষ্য করি না। তো অবভিয়াসলি যখন আমরা কোনো একটা ছবি করব আমরা এইভাবে হাইলাইট দেব না, কেন দেব এতটা হাইলাইট এতটা চড়াভাবে এইরকমভাবে? তো সেইভাবেই আমি চেষ্টা করছি। আর আমি খুব টাইম নিয়ে ধরে
আস্তে 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 কাজটা করেছি। তোমরা পাশেই ঘড়িটা আছে দেখতে পাচ্ছ, টেবিল ক্লকটা, তো টেবিল ক্লকে বাজছে দেখো 12টা বাজতে 15 মিনিট বাকি। হ্যাঁ, এটা রাত্রি 12টা বাজতে 15 মিনিট বাকি। কাজটা শেষ হতে হতে কিছুটা কাজ যদি তোমরা দেখো, মোটামুটি হয়তো 1টা নাগাদ শুতে গিয়েছিলাম, জানি না, আমার ঠিক খেয়াল নেই। তারপর উঠেছি একদম 10টা নাগাদ এইরকম। তো কাজ করাটা খুব ইম্পর্ট্যান্ট, কাজের সাথে লেগে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যারা কাজ করি অনেক সময় ডিমোটিভেট ফিল করি, ভালো লাগছে না, মুড অফ লাগছে, হয় সবার হয়। কিন্তু আমাকে অনেকে, আমার স্টুডেন্টরা বলে, অনেক বড় বড় দাদা দিদিরাও বলে, আর যারা ছোট থাকে তারাও বলে যে মুড অফ লাগছে, ভালো লাগছে না। তাদেরকে আমি একটা কথাই বলবো যে ছবি আঁকা এটা একটা টেস্টের মতো, টেস্ট ক্রিকেট বলতে পারো, বা তোমার পেশেন্ট টেস্ট বলতে পারো। কতটা পেশেন্স আছে সেটা একটা টেস্ট চলে, যে আজ ছবি আঁকছি আমরা, আজকেই সব কিছু হয়ে যাবে, এই ধারণা নিয়ে যদি আমরা ছবি আঁকি তাহলে সেটা খুব ভুল হবে। অনেকেই মনে করে, একটা টাইমে হয়তো আমিও ভাবতাম যে এরকম ছবি আঁকলে হয়তো এত ফলোয়ার্স হবে, এতজন মানুষ চিনবে, এত ইউটিউব থেকে, ফেসবুক থেকে আর্নিং হবে, কিন্তু সেগুলো সম্পূর্ণই ভুল ধারণা। তোমাকে তার পেছনে কতটা যে পরিশ্রম করতে হবে সেটা যারা করে তারা জানে। প্রচুর পরিশ্রম করতে হবে, লেগে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। সবসময় সেটা হয়ে ওঠে না, আবার শুরু থেকে শুরু করতে হবে, বারবার জিরো থেকে স্টার্ট করার যে এনার্জি, সেই এনার্জিটা নিজের মধ্যে রাখাটা খুব দরকার। যদি সেই এনার্জিটা না থাকে তখন কিন্তু সমস্যা হবে। আবার আমাকে অনেকে বলে যে দাদা কতক্ষণ ছবি আঁকা দরকার, কতক্ষণ ছবি আঁকবো। আমি রাত্রি 12টা 1টা পর্যন্ত ছবি আঁকছি, 2টো পর্যন্ত ছবি আঁকছি। এর আগে আমি যখন শুরুর টাইমে ছবি আঁকছিলাম তখন তো আমি রাত্রি 3টা 4টা 5টা 6টা, ইভেন এরকম হয়েছে সকাল 6টার সময় বাজার করে এসে রান্না টান্না করার পর তারপর স্নান করে ঘুমোতে গেছি 8টার সময়। মানে আমার দিনটা রাত হয়ে গিয়েছিল, রাতটা দিন হয়ে গিয়েছিলো, এই রকমভাবেও কাজ করেছি। তো আমি সেটা একদমই বলবো না যে তোমরাও সেভাবেই করো। দিনের টাইমটা কাজ করার জন্য, রাত্রের টাইমটা ঘুমানোর জন্যই রাখা উচিত। রাত্রের ঘুমটা খুব দরকার, সেটাতে শরীর বেশি ভালো থাকে, ব্রেন ভালোভাবে কাজ করে। তো যতটা কম রাত্রে করা যায়, 1টা 2টো ঠিক আছে, এটা কোনো অসুবিধে নেই, 1টা পর্যন্ত কাজ করতেই পারো, ঠিক আছে। এখানেও দেখো, যখন এই ক্ষেত্রে আমি পারতাম একবারেই একটা ডার্ক টোন চাপিয়ে দিতে, বাট আমি সেটা করিনি। আমি আস্তে 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 টোনটাকে নিয়ে যাচ্ছি, নাকের মধ্যে ভ্যালু, এইগুলো আসলে এই কাজগুলো না ভালোবেসে ফিল করে করতে হয়, যে হ্যাঁ আমি একটা কাজ করছি, হয়তো ছবিটা খারাপ হবে, বাট কাজটা যদি আমি ঠিক করে করি তাহলে আমার সেখান থেকে শেখাও হবে। তারপর কাজটা যদি ভালো হয় খারাপ হয় সেটা পরের কথা, বাট আমি নতুন কিছু শিখতে চলেছি, সেটা ভুল হোক, সেই ভুলটা থেকেও শিখতে পারবো, আর যদি ঠিক হয় তাহলে ঠিকটা থেকে তো শিখছি। যেমন এই যে এখানে আমি চোখটা চেঞ্জ করলাম, বা কালারেও চোখটা চেঞ্জ করব, অনেকের অনেক মন্তব্য থাকতে পারে। ফেসবুকে আমি ছবিটা পোস্ট করেছি, ফেসবুক আর ইনস্টাগ্রামে ছবিটা পোস্ট করেছি, 1-2জন আমাকে কমেন্ট করলো যে চোখটা তো সাদা হলে ভালো হতো। আমি কি বলবো, তাদেরকে বোঝাতে পারবো এগুলো, যে আমি কেন আলাদা করছি, আমি চাইছি আলাদা করতে, তাই আলাদা করছি, এর পরের কাজগুলো আরও আলাদা থাকবে। তো এটা একটা জার্নি, এটা একটা প্রসেস। তোমাকে নিজেকে তুমি এক ধারা বাঁধা, এর আগের বছর না আমি একই রকম যেমন ছবি দেখেছি তেমনভাবেই দুর্গা ঠাকুরের ছবি এঁকেছি। এই বছর দুর্গা ঠাকুরের তো ছবি আঁকায় নি, এটা আমার ফার্স্ট মহালয়া বলে আজকে ছবিটা এঁকেছিলাম। তো একই রকম ছবি এঁকেই যাচ্ছি, তো সেটাতে আলটিমেটলি লাভটা কী? লাভটা কিছু না। ছবিটা ছবির মতো করে রেখে তুমি যদি একটা টাইম পরে নিজেকে একটু না চেঞ্জ করতে পারো না, তোমার শিল্পসত্তাটা কোথাও কোথাও আস্তে 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 হারিয়ে যাবে। তো তার আগেই নিজেকে একটু ভাঙা উচিত, একটু নিজের গণ্ডি থেকে বেরোনো উচিত, নিজের মতো করে ভাবা উচিত। হ্যাঁ, তাতে কাজ কয়েকটা নষ্ট হবে, কিছুজন মানুষের ভালো লাগবে না, কিছুজনের হয়তো ভালো লাগবে, বাট আলটিমেটলি তুমি স্যাটিসফাইড হবে যে হ্যাঁ আমি একটা কাজ করেছি, যেটা আমি চেষ্টা করেছি আমার মতো করে। সেটা কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে সেটা পরের কথা।
এখানে দেখো মানে এটা যেহেতু রিয়েল টাইম একটা ভিডিও দেখছো না, দেখো তোমাদের মোটামুটি 50 মিনিট, প্রায় 45-50 মিনিটে একটা দুর্গা ঠাকুর কালার কিন্তু হয় না। এটা তোমরা শুধুমাত্র কালারের পার্টটুকু দেখছো। আমি 5-10 মিনিট ছাড়া একটু অবজার্ভ করছি, আমি একটু উঠছি, একটু দূর থেকে দেখছি, এইগুলো তো আমাকে কাট করতে হচ্ছে, এগুলো তোমরা দেখছো না। তার মানে এটা না যে 50 মিনিটেই একটা ছবি কমপ্লিট হয়েছে। আমি মোটামুটি 2 ঘন্টার মতো একটা টাইম ধরে রাখি একটা ছবি কমপ্লিট হতে, যদি এইরকম ছবি হয়। আর যদি আমার একটু ফুল এফোর্ট দেওয়া কোনো কাজ হয়, ফুল এফোর্ট বলতে সেখানে একদম ধরে করা কোনো কাজ, তাতে এজের অনেক ব্যাপার থাকবে, এজ নিয়ে অনেক চর্চা থাকবে, কালার নিয়ে অনেক চর্চা থাকবে, তো সেই সব ক্ষেত্রে আমি 3 থেকে 4 দিন একটা টাইম রাখি। 3 থেকে 4 দিন, এরকম না যে আমি সবসময় ছবিটা নিয়ে বসি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সকাল দুপুরে বা কখনো রাত্রে বসলাম, হয়তো কোনো টাইমে ছবিটা আঁকলাম না, বাট ছবিটা দেখলাম। দেখাটা খুব দরকার। ছবি দেখলে বোঝা যায় ছবিটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। যখন তুমি একটা কাজকে সেইভাবে ফিনিশ করতে চাইছো, আসবে তার ভিডিও আসবে, 2-3 দিন 4 দিন ধরে করা কাজেরও ভিডিও আসবে। কাজ চলছে, ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, তো কালার চাপাবো আমি, তারপর করব। তার সাথে আমার কমিশন ওয়ার্কের একটা কাজ চলছে, সেগুলোর তোমরা টাইম ল্যাপস ভিডিওই পেয়ে যাবে। তো সেই টাইম ল্যাপস ভিডিও আসবে তাড়াতাড়ি। শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, তো শুধু মুখটাই বাকি আছে। দেখি, চেষ্টা করব শাড়িটারই টাইম ল্যাপস ভিডিও পোস্ট করতে, তারপর মুখের ভিডিওও দেবো। তো এই যে এখানে কালার চাপাচ্ছে দেখো, আমি কিন্তু প্রথমেই ভাবিনি যে আমি চোখের কালারটা চেঞ্জ করব। আমি প্রথমে নর্মাল যেরকম ওখানে দেখেছিলাম সেইভাবেই কালার চাপিয়েছিলাম, শুধু চোখের ক্যারেক্টারটা চেঞ্জ করে দিয়েছিলাম ফার্স্ট স্টেজে। তারপরে যখন তোমরা দেখবে যে আস্তে আস্তে আমি যত এগিয়ে যাচ্ছি তত কালারটা চেঞ্জ করে দেবো। যদিও এই কালারটা ফাইনালি থাকবে না, তবুও তোমাদেরকে বলে দিই এখানে কী কালার ইউজ করছি। তোমরা যখন নর্মাল কালারটা করবে তখন তোমরা সেটা ফিল করতে পারবে বা অবজার্ভ করে করতে পারবে। এখানে স্কারলেট আর আল্ট্রামেরিন ব্লুটা আছে, এতটাই কম পার্সেন্টেজে আছে, যেটা হালকা একটু ভায়োলেট বলবো না, ব্রাউনিশ একটা কালার তৈরি করবে। তার সাথে অল্প একটু ইয়েলো আকার মিক্স করলে এবং সেটাকে যদি তুমি জলের ভাগ বেশি দিয়ে সেটাকে যদি লাইট করো, তাহলে এরকম একটা টোন আসতে পারে। এবার নিচের দিকে যখন নিচের পোর্শনটা অবজার্ভ করবে, তখন দেখো নিচের দিকে আমি একটা শেড দিচ্ছি, ডার্ক একটা শেড দিচ্ছি। তো ওই ডার্ক শেডে আমি ব্লুয়ের পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিয়েছি। তাহলেই দেখো একটা যে কার্ভ শেপ আছে, সেই শেপটা তোমরা খুব ভালো করে অবজার্ভ করতে পারবে। ছবি কখনো হঠাৎ করে হয় না, ছবিকে আস্তে আস্তে টাইম দিতে হয়। এখানে দেখো আবার আমি নেক্সট যে লেয়ারটা চাপাচ্ছি, এখানে অল্প একটু আরেকটু ডার্কনেসটা বাড়াচ্ছি। সেটাও কিন্তু যেহেতু আমাদের স্কিন টোনটা হলুদ, তার অপোজিটে ডার্ক টোন মানেই হচ্ছে রেড। তো রেডের বা ব্রাউনিশ রেড যেটা, এবার তোমরা যে কোনো কালার মিক্স করে সেটা করতে পারবে। আমি যে কালারগুলো বলেই থাকি প্রায় সেই কালারগুলোই আমি মিক্স করেছি। তো সেই কালারগুলো মিক্স করে তোমরা এই ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবে খুব ইজিলি। মানে এটা খুব কঠিন কিছু না। এখানে দেখো ব্রাশ স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট। যখন ওপরের দিক থেকে নামিয়ে আনছিলাম চোখের সাইড থেকে, তখন এক রকমের ব্রাশ স্ট্রোক ছিল ওপর থেকে নিচের দিকে। যখন মিডিলের পোর্শনে আসলো তখন অল্প একটু সাইডে। যখনই গালের নিচের দিকে চলে গেল তখন কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে, নিচের দিক থেকে নামিয়েছি। তো এই ব্রাশ স্ট্রোকগুলো একটু দেখো, তাহলে দেখবে তোমরা কাজের মধ্যে সেই ফ্লোটা পাবে। যে কার্ভ যে ব্যাপারটা, সেই কার্ভের যে সেই ফ্লোটা খুব সহজেই তোমরা ধরতে পারবে যে হ্যাঁ এই দিকটাই ফ্লোটা থাকতে পারে। ইজি, কিছুই নেই। সেই ওই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। আর এখানে তুলি বলতে আমি তোমাদের অনেক প্রশ্ন থাকে, তো বিভিন্ন রকমের প্রশ্ন, কী তুলি ইউজ করছি, কী কালার ইউজ করছি, সেই জন্য একবারে বলে দিচ্ছি। তুলিটা নিয়েও হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, বা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে, যদিও আমি সবসময় কমেন্টের উত্তর দিতে পারি না, এই রকমের ভিডিওতে আমি তোমাদের সেই উত্তরগুলো দেব। তো তোমরা কমেন্ট অবশ্যই করো। কারণ আমি কেন এখানে কমেন্টের কথাটা বলছি বলো তো, কারণ 24 মিনিট প্রায় হয়ে গেছে ভিডিওটা। তোমরা যারা এখনও এই ভিডিওটা দেখছো, তার মানে তারা অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখতে চাও, ছবিটা শিখতে চাও, কীভাবে ওয়াটার কালারটা হচ্ছে বুঝতে চাও, আর এই দুর্গা ঠাকুরটা আঁকতে চাও। আচ্ছা, প্রথমেই যাই গোয়াশে অন পেপার যে আমি চিলির কালারটা করেছিলাম, যেটা লং ভিডিওতে করেছিলাম, সেই ভিডিওতে
তোমরা কয়েকটা কমেন্ট করেছিলে, সেগুলোর উত্তর দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কি না। একজন বলছে যে দাদা রেগুলার ফুল ওয়ার্ক ভিডিও চাই। এবার এটাকে আমি বলেছি তো চেষ্টা করো, বাট তোমরাও জানো এত কিছু কাজের পর এতটা টাইম নিজের কাজে রাখা, স্টুডেন্টদের পেছনে, সেটা অনলাইন স্টুডেন্ট হোক অফলাইন স্টুডেন্ট হোক, তাদের পেছনে টাইম দেওয়া, তারপর তারা যদি আবার হোমওয়ার্ক পাঠায় সেই কাজগুলো চেক করা, নতুন ক্লায়েন্টের কমিশন ওয়ার্কের যদি কোনো এনকোয়ারিজ থাকে সেগুলোকে হ্যান্ডেল করা, তারপর নিজের ছোটোখাটো রিলস এগুলো এডিট করার পর লং ভিডিও শ্যুট তো হয়ে যায়, যেটা চলতে থাকে সেটা চলতেই থাকে, বাট এডিট করা, এই যে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা, এই এডিটিংটার অনেকটা টাইম নেয়। যেমন আজকে আমি বসেছি সেই দুপুর থেকে, ওই 12টা 1টা থেকে এখনও এডিটিং চলছে, এখন বাজছে 6টা 12। তো এডিটিংটা খুব প্রবলেম ক্রিয়েট করে, আবার অনেক রকমের প্রবলেম আছে। যাই হোক, তো আমি চেষ্টা করব উইকে অ্যাটলিস্ট 2টো ভিডিও, একটা তো থাকবেই, আর সম্ভবত 2টো করে ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আরও অনেক রকম বলছে দাদা অ্যাক্রিলিক কালার যেহেতু তাড়াতাড়ি গোয়াশে কালারের মধ্যে, তো সেক্ষেত্রে তুমি তার উপর সেটা আমি কোনো কালার শর্ট ডার্ক কালার ইউজ করেছো, তার উপর তুমি খুব ইজিলি লাইট কালার ইউজ করতে পারো দিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি ওটা গোয়াশে কালার শুকিয়ে গেলে ওয়াটার কালার হয়ে যায়, যদি কোনো একটা ডার্ক কালার ইউজ করে ফেলো তার উপর তুমি লাইট কালারটা ইউজ করতে পারবে না। আশা করছি এটা তোমরা সবাই জানো। আর তারই আগের যে ভিডিওটা ছিল পোর্ট্রেটের ওপর, সেখানে একজন কমেন্ট করেছিল যে দাদা তোমার বাড়ি কোথায়, আমি অফলাইন ক্লাস করতে চাই, ডিএস দীপক বলে। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায়, তো আর আমার অফলাইন ক্লাসও কলকাতায় আছে। তো তোমরা যদি অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, তোমরা আমার সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টাগ্রাম আর ফেসবুক সুরজিৎ আর্টওয়ার্ক পেজ, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওইখানে গিয়ে আমাকে টেক্সট করতে পারো, আর কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই জানাতে পারো। আর যেরকম আমি আগে বললামই যে আমি যেই দুর্গা ঠাকুরটা আঁকছি, দুর্গা মাকে আমি আঁকছি বা যেভাবে আঁকছি, তোমরা এইভাবে চাইলে নিজের মতো করে কাজ করতেই পারো, বা আমার কাজটাই কপি করতে পারো, দেন আমাকে ট্যাগ করে ফেলতে পারো, ট্যাগ নাও করতে পারো, তোমাদের ইচ্ছে। তোমাদের যদি মনে হয় যে আমার কাছ থেকে কিছু সাজেশন পেতে চাও, বা আমি হয়তো একটু দেখলে কিছু বললে তোমাদের হেল্প হবে, তাহলে আমাকে ট্যাগ করে নিও, আমি চেষ্টা করব। সবসময়ই সম্ভব হয়ে ওঠে না, আরেকটা কথা বলে দিই যে আসলে এত টেক্সট আসে, এত কলস আসে, তো সবসময় সম্ভব হয়ে ওঠে না তোমাদের টেক্সটে রিপ্লাই করতে বা তোমাদের কাজ দেখতে। অনেকে ট্যাগ করো, আবার অনেকে খুব বোকা বোকা ট্যাগ করো, কিছুই করেনি, হয়তো সে নিজের ছবি পোস্ট করছে সেখানেও ট্যাগ করে দিচ্ছে, তো সেগুলো করো না। তো যদি কাজ হয় অবশ্যই ট্যাগ করো, চেষ্টা করবো তোমাদের ভুল ত্রুটিগুলো তোমাদেরকে বলতে। এখানে দেখো আমি চুলের কালারটা চাপাচ্ছি, আর এই যে ফ্ল্যাট ব্রাশটা দেখছো, এটা ওয়াটার কালারের ফ্ল্যাট ব্রাশ, খুব ভালো একটা ব্রাশ। এটা তোমরা জানি আমি অনেকে ইউজ করো এই রকমের হেয়ারের ব্রাশগুলো। তো যখনই তোমরা কোনো কাজ করবে, চেষ্টা করো প্রথমে লাইট টু ডার্ক যেতে, ডার্ক টু লাইট আসার চেষ্টা করো না। অনেকভাবে কালার করা যায়, ওয়াটার কালারও তুমি ডার্ক টু লাইটে চলে আসতেই পারো, তখন ওয়াটারের যে ট্রান্সপারেন্সিটা সেটা না রেখে তুমি যদি চাও ডার্ক কালারটা অ্যাপ্লাই করলে, তারপর একটু র কালার ইউজ করে তুমি তার উপর তুমি তোমার মতো করে একটু কাজ করতেই পারো, কিন্তু সবসময়ই চেষ্টা করো লাইট টু ডার্ক যেতে, সেটা গোয়াশে হোক, সেটা ওয়াটার কালার হোক। অ্যাক্রিলিক অয়েলের ক্ষেত্রে একটু অন্যরকম, অ্যাক্রিলিকের ক্ষেত্রে বিশেষ করে তুমি যা খুশি করতে পারো, কোনো বাধা ধরা নেই। অয়েলের ক্ষেত্রে ডার্ক টু লাইটে আসতে হয়, বাট আমি সবসময় প্রেফার করি মিড টু ডার্ক লাইট। মিডল টোন থেকে ডার্কেও যাওয়া যায় খুব ইজিলি লাইটেও যাওয়া যায়। তো সবসময় আমার কথা যদি শুনতে ইচ্ছে হয় তো চেষ্টা করবে মিড টোন প্রথমে ক্রিয়েট করে নিতে। আমি তো ব্রাউন কালারটা খুব পছন্দ করি, অ্যাক্রিলিক অয়েল দুটোর ক্ষেত্রেও। আমার কাজ তোমরা আরও পাবে, অনেক কাজ থাকবে, শুধু সিঙ্গেল চোখ আমি ওয়াটার কালার করে তোমাদেরকে দেখাবো। যদি আরও ইমপ্রুভ করানোর তোমাদের ইচ্ছে হয়, সেটা ছোট ছোট ভিডিও হবে। তো প্রচুর ভিডিও আসবে, এই রকম রিয়েল টাইমের ভিডিও আসবে, রিয়েল বকবক থাকবে, যেখানে অনেক ভুল ত্রুটি থাকবে, কথা আটকে যাবে, বাট আমি জানি এটা আমাদের পার্ট, কেউ একদম পারফেক্ট না। আমি কথা বলতে বলতে হয়তো কখনো
কাশি হতে পারে। তো ঠিক আছে, অসুবিধে কী আছে? অ্যাকচুয়ালি এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি বা এত কিছু বলছি, এই যে ধরো না ছোটো ছোটো ব্রাশ স্ট্রোক দিচ্ছি, এখানে কথা বলার কী দরকার আছে? কোনো দরকার আছে? কিন্তু দরকার আছে। কেন দরকার আছে? কারণ তোমাকে এন্টারটেন করার আমি চেষ্টা করছি, তোমাকে বোঝানোর আমি চেষ্টা করছি, তোমাকে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করছি, তুমি যাতে বোর না হও তার জন্য আমি চেষ্টা করছি। একটা ছবি বা একটা ভিডিও যখন তুমি একটা রিয়েল টাইমে দেখছো, অবশ্যই তুমি সেটা স্কিপ করে দেখতে চাইবে, তুমি সেটা তাড়াতাড়ি দেখার চেষ্টা করবে, তুমি সেটা খুব ইজিলি পাওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি যখনই কোনো কিছু ইজিলি পাওয়ার চেষ্টা করবে তখনই তুমি অনেক কিছু ছেড়ে চলে আসবে। এই যে দেখো, আমি একটা কালার চাপিয়েছিলাম, তারপর টিস্যুটা ট্যাপ করলাম, এটা ছেড়ে আসতে তুমি হয়তো, তাহলে তুমি বুঝতে পারতে না যে আমি যে ব্যাকগ্রাউন্ডে টেক্সচারটা দিয়েছি ওটা অ্যাকচুয়ালি কী করে আসলো। তোমার এই মনে এই প্রশ্নটা থাকতো যে এই টেক্সচারটা কোথা থেকে আসছে। তো এই ধরনের ছোটো ছোটো অনেক জিনিস থাকবে যেগুলো তোমরা মিস করবে যদি তোমরা স্কিপ করতে শুরু করো। তো সেই জন্য যাতে তোমরা স্কিপ না করো, যাতে তোমরা বুঝতে চাও, অ্যাকচুয়ালি তোমরা আমার এই ভিডিওগুলো আমি দেখছি ভালো সংখ্যক মানুষ দেখছে, সেটা 100 জন মানুষ হোক, সেটা 200 জন মানুষ হোক, সেটা 600 জন হোক, তার মধ্যে আমি জানি তুমি ফুল ভিডিওটা দেখছো, যারা এখনও কোনো স্কিপ না করে কাজটাকে অবজার্ভ করতে করতে আমার কথা শুনছো। আমার কথাটা তাদের ওই একভাবে দেখার শক্তি যোগাতে চাই, এটাই আমার চেষ্টা। আমি কোনো ভুল বকবক করার জন্য বা তোমাদেরকে ভুল সাজেশন দেওয়ার জন্য কথা বলছি না। আমি যতটুকু তোমাদের সাজেশন দেওয়ার দরকার ততটুকুই দেব, এর থেকে বেশিও দেব না যাতে তোমরা ঘেঁটে ফেলো। কারণ এখানে আমার অনেক কিছু বলা থাকতে পারে, যেমন ধরো আমার এখানে ঠোঁট আছে, এখানে ঠোঁটের যে স্মাইলিং যে ফেসটা সেটা কিভাবে আসে তোমরা জানো কিভাবে আসে? অনেকেই জানো। যখনই আমরা ঠোঁট করি, আমাদের ঠোঁটের যে মিডলের লাইন সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্মাইল, অ্যাংরি বা এক্সপ্রেশন বোঝানোর জন্য। যখনই স্মাইলিং ফেস আসছে তখন ঠোঁটের দুদিকে বলাটা ভুল হলো, দুপাশে ঠোঁট যেখানে শেষ হচ্ছে সেইখানে ভাঁজের চেঞ্জ হয়, সেইখানে ভ্যালুর চেঞ্জ হয়। সেই ভ্যালুটা যদি আমরা ঠিকভাবে না ধরতে পারি তাহলেই মুখের অভিব্যক্তিটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে অবজার্ভ করতে হবে, তোমাদের ব্রাশ স্ট্রোকগুলো বুঝতে হবে। কীভাবে আমরা কাজ করার সময় অনেকে মনে করি তাড়াতাড়ি করলেই বোধহয় কাজটা কমপ্লিট হয়ে যাবে, খুব ভালো হবে। একদমই না, ছবি আঁকার অনেক প্রসেস আছে। তুমি কিছুদিন আগেই আমার এক পরিচিত আমাকে হঠাৎ করে ফেসবুক থেকে টেক্সট করেছিল যে দাদা, এই ধরনের একটা পেন্সিলে ড্রয়িং দেখছিলাম তোমার, তুমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছিলে, স্টোরিতে দিয়েছিলে, খুব ফ্লোতে তুমি লাইনটা টানছিলে, ফিগারটা হয়ে যাচ্ছিলো খুব ইজিলি, 10 মিনিটে একটা ফিগার হয়ে যাচ্ছিলো, তো ওটা আমি করতে চাই, কী করলে ওটা হবে? আমি তখন তাকে বললাম যে আমি ওটা প্র্যাকটিস করছি, আমি ওটা পারছি এমনটা না। আমি কিছুজন আর্টিস্টের নাম বললাম, ওদের কাজ দেখতে বললাম। ওদের কি কাজ দেখতে বললাম? ওদের এখনের কাজ দেখতে বলিনি, ওদের 2 বছর আগের কাজ দেখতে বলেছি। ওরা 2 বছর আগে কি পোস্ট করতো সেটা দেখতে বলেছি। তারপর তাকে বললাম যে এরা 2 বছর আগে যত পরিমাণ কাজ করেছে তার হয়তো 5% পোস্ট করেছে, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক। তাহলে তুই ভাব যে এত কাজ করার পরে এই ফ্লোটা আসছে। শুধু একটা স্টোরি দেখে সেই ফ্লোটা আসা সম্ভবই না, কতটা পরিশ্রম করতে হবে তবে সেই স্ট্রোক আসবে, সেই ভ্যালু আসবে। তো কাজ করতে থাকো, ভুল হোক ঠিক হোক করে যাও, মাথা ব্যথা করছে করে যাও, ভালো লাগছে না করে যাও, মুড অফ করে যাও, ব্রেকআপ হয়েছে করে যাও, খুব ডিপ্রেশনে আছো করে যাও, ছবি এঁকে যাও। সবার লাইফে বিভিন্ন রকমের প্রবলেম আছে, সবার লাইফে আছে, তুমি একা নাও, তোমার মতো প্রতিটা মানুষের লাইফে প্রবলেম আছে। হয়তো তোমার যে প্রবলেম আছে অন্য মানুষের সেই প্রবলেমটা নয়, অন্য মানুষের অন্য প্রবলেম, কারো অর্থের প্রবলেম, কারো মানসিক শান্তির প্রবলেম, তো অনেকের অনেক রকমের প্রবলেম আছে। কেউ কাজ করতে পারছে না, তার প্রবলেম। তো প্রবলেম সবার লাইফে আছে। আমি তো মনে করি যে আমি যখন চুপ করে বসে থাকি তখন বেশি ডিপ্রেসড ফিল হয়। আমি যখন কোনো কাজের মধ্যে থাকি, আমি সেজন্য মাঝে মাঝেই আমি
আমি নিজেই রান্না করি, নিজেই ঘর গোছাই সব কিছু। তো যখন আমার মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে না আজকে কিছু না, তখন আমি ঘর সব কিছু তুলে সব কিছু এদিক সেদিক করে ঘর ঝাঁট দিতে শুরু করি বা কিছু একটা কাজের মধ্যে ইনভলভ হতে শুরু করি। কারণ সবসময় ছবি আঁকতেও ভালো লাগে না, এমনটা না যে ভালো লাগছে না বলেই আমি ছবি আঁকতে শুরু করে দেবো, একদমই না। তো সবসময় ছবিও আঁকতে ভালো লাগে না। তো ভালো লাগবে না ঠিকই, কিন্তু তোমাকে ভালো লাগাতে হবে, ভালো লাগানো শিখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। কেউ ভালো নেই, ভালো থাকাও একটা আর্ট, তোমাকে শিখতে হবে সেটা। তো ভালো, কখনো কখনো ডাউনফল আসাও ভালো, আলটিমেটলি তুমি সেখান থেকে ম্যাচুরিটি পাবে। তো সব সিচুয়েশানটাকে এনজয় করার চেষ্টা করো, এনজয় করলে দেখবে সব কিছুই খুব ইজিলি হবে। আর একটা জিনিস, কেন আমি এই কথাগুলো বলছি, আমি জানি একটা এজের পর যখন তোমাদের যারা অনেকে আছো যারা বড় আমার থেকে, তারা এটা ফিল করো যে 40 বছর এজ হয়ে গেছে, 30 বছর এজ হয়ে গেছে, তারপরেও ছবি আঁকা থেকে কিছু করতে চাইছে। তো তার জন্য কতটা পরিমাণ পরিশ্রম করতে হবে, যদি তোমাদের সেই আইডিয়াটা থাকে তাহলে চোখ কান বুঝে সেই পরিশ্রমটা করে যাও। আর যদি মনে হয় তারপরে আরও অনেক কিছু কাজ থাকছে, তাহলে তোমাদেরকে অন্য কিছু দেখার সাথে সাথে ছবি আঁকতে হবে। কারণ ছবি আঁকাটা হঠাৎ করে একদিনে সব কিছু তোমাকে দেবে না, বিশেষ করে অর্থ তো দেবেই না। কারণ আমিও মনে করি যে লাক থাকাটা না দরকার, শুধু ট্যালেন্ট, শুধু ছবি আঁকা পারি বলে কিছু হয় না। আমার মতো তো হাজার হাজার মানুষ ছবি আঁকছে, আমার থেকে অনেক ভালো ছবি আঁকছে। মানে আমি কিছুই পারি না, আমি চেষ্টা করছি, আমার থেকে অনেক, মানে এটা আমি মানে এরকম বলছি না যে তোমাদের কাছে বড় হতে চাইছি বা তোমাদেরকে বোঝাতে চাইছি বা আমি কত উদার, আমি নিজেকে কিছুই বলছি না বা আমি কিছু পারি না বলছি তবুও দেখো কাজ করছি, একদমই না। সত্যিই আমার থেকে প্রচুর বড় বড় মাপের আর্টিস্ট আছে যাদেরকে তোমরা চেনোই না, যাদের তোমরা নামই জানো না। ওরা হয়তো ওদের দিক থেকে সাকসেস পেয়েছে, বা আমরা হয়তো আমাদের এই পরিচিতি বা আমাদের এই যে কাজের সাথে লেগে থাকা এইটাকে সাকসেস ফিল করছি। ওরা হয়তো ওদের কাজটাকে ডেভেলপ করার মাধ্যমে আরও নতুন নতুন জিনিস আইডেন্টিফাই করা বা নিজের মধ্যে সেই জিনিসগুলোকে বের করাটাকে তাদের সাকসেস পাবে। তো ডিফারেন্স আছে। তো তার মানে এটা না যে ওনারা কাজ করছেন না, বা অনেক সময় আমি দেখেছি যে ওনাদেরও আর্থিক যে কি বলবো অর্থাভাব কিছুটা সময় দেখেছি আমি। বাট আমার মনে হয় যে কিছু মানুষ থাকে যারা একদম ছবি আঁকাটাকেই সব কিছু মন প্রাণ দিয়ে এতটা ভালোভাবে ভালোবেসে করে, তাদের কাছে অর্থটা একদম মানে নিচে থাকে, প্রায়োরিটি পায় না। কিন্তু বর্তমান দিনে চলতে গেলে তোমার যদি একটা ঠিকঠাক এজ হয়, তো সেই ক্ষেত্রে টাকাটা দরকার। ফ্যামিলিকে সাপোর্ট করতে প্রচুর প্রচুর টাকার দরকার। টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সব কিছুই পারবে। টাকা বাঁচানো খুব দরকার। আমি ছবি আঁকা থেকে বেরিয়ে যাচ্ছি, বাট তোমরা যারা আর্নিং করো তারা টাকা বাঁচানোটাও দেখো একটু। আজ যতটা আর্নিং করছি ততটাই খরচ করে দিও না, কারণ আজ তুমি টাকাকে বাঁচাবে, কাল টাকা তোমাকে বাঁচাবে। এই কথাটা আমি কোনো একজনের ইন্টারভিউতে শুনেছিলাম, তো খুব সুন্দর একটা কথা। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখনও দেখো চোখটা কিন্তু নর্মাল যেরকম চোখ হওয়ার কথা তার থেকে একটু ব্লুইশ আমি অ্যাড করেছিলাম। তখনই মনে হচ্ছিল যে ব্লু করলে একটু অন্যরকম লাগবে, আমার ভালো লাগবে সেখানে। তো সেই হিসেবেই আমার ব্লুয়ের প্রতি টানটা বেড়েছিল। এখানে আমি ঠোঁটের কালারটা করছি। ঠোঁটের কালারের তোমরা নর্মাল ঠোঁট যখন কালার করো তখনই দেখবে যে আপার যে লিপটা হয় না ওটা একটু ডার্ক হয়, আর নিচের দিকে যে লিপটা হয় ওটা একটু লাইট হয়। ডার্ক লাইট বলতে অনেকের ক্ষেত্রে ডার্ক লাইট হয়, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে। বাট নর্মালি যাদের দুটো টোনই সমান, দুটো লিপের টোনই সমান, তাদের ক্ষেত্রে শ্যাডো পার্টের জন্য আপার লিপটা ডার্ক লাগে, নিচের লিপটা অল্প একটু লাইট লাগে। এগুলো একটু দেখে নেওয়ার জিনিস। এগুলোতে খুব বেশি কিছু যে বিশাল সায়েন্স এর মধ্যে লুকিয়ে আছে একদমই না, খুব ইজি। তোমরা খুব ইজিলি
ছবি আঁকাটাকে যদি অবজার্ভ করতে পারো, যদি ভ্যালুটাকে অবজার্ভ করতে পারো, যদি কালারকে বুঝতে পারো, যদি ভালোবাসতে পারো, তাহলে খুব ইজিলি ছবি আঁকা তোমরা শিখে যাবে। প্রায় 40 মিনিট হতে চললো, 45 মিনিটের ভিডিও এটা, 40 মিনিট হতেই চললো। 40 মিনিট ধরে আমি জানি না তোমাদেরকে আমি কি বলেছি, আর রিপিটে আমি এটা শুনবও না, কারণ এতটা টাইম নেই যে আমি এটা আবার শুনতে থাকবো, তো এটা আমি রিপিটে শুনবও না। তো তোমরাই দেখো, দেখে জানিও, যদি কিছু ভুল হয় ভুল ত্রুটি বলো, আর অবশ্যই যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের উত্তর আমি এই লং ভিডিওগুলোতেই দিতে থাকবো। তো সবসময় চেষ্টা করো, যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে যদি অ্যান্সার দিয়ে দিই তাহলে তো ভালোই, আর যদি কমেন্টে অ্যান্সার না দিয়ে থাকি তোমাদের সবার অ্যান্সার আমি এই লং ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব, কারণ তখন আমি কি বলো তো ভালোভাবে তোমাদেরকে এক্সপ্রেস করতে পারবো যে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কী বোঝাতে চাইছি, কারণ টেক্সটের বোঝা আর নর্মালি আমি বোঝানোর মধ্যে পার্থক্য থাকবে। টেক্সট অনেক রকমভাবে বলা যেতে পারে, আর সেখানে সব কিছু অতটা ভালোভাবে বলাও যায় না, কারণ একটা যেমন ধরো অ্যাক্রিলিক আর গোয়াশের মধ্যে কী পার্থক্য, সেটা যেমন আমি এখানে আরও কয়েকটা পয়েন্ট বললাম। তো সবসময় অতটা টাইম নিয়ে লেখারও সময় হয়ে ওঠে না, এখানে যেহেতু আমি এডিটই করছি সেক্ষেত্রে আমাকে তোমাদেরকে বলতে হবে, ইনফরমেশান দিতে হবে, সেই ক্ষেত্রে তোমরা যেই ইনফরমেশানটা জানো না সেটা জেনে নিতে পারবে খুব ইজিলি। আর কালার চাপানোর ক্ষেত্রে তোমরা ভালো করে অবজার্ভ করো, এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, এখানে মেন কয়েকটা কালারই আছে, ইয়েলো অকার, আল্ট্রামেরিন ব্লু, স্কারলেট, আর ইন্ডিয়ান রেড বা ইন্ডিয়ান ইয়েলো, সরি পার্মানেন্ট ইয়েলো, যেটা একটু ইন্ডিয়ান রেডের একটু লাইট ভার্সন যেটা হয়, আর ক্রোম ইয়েলো আছে এখানে, অল্প একটু লেমন ইয়েলোও আছে, ঠিক আছে, আর ব্লুও আছে, ব্লুয়ের ব্লুয়ের সাথে স্কারলেট মিক্স করে যে কালার ডার্ক কালারে সেটা আছে, ব্লুয়ের আল্ট্রামেরিন ব্লু আছে, আর সেরুলিয়ান ব্লু আছে, এই ধরনের অনেক কালার আছে, টার্কোয়াইজ ব্লু আছে, তো বিভিন্ন রকমের কালার আছে, অনেক কালার আছে। গ্রিনের কাজ এখানে নেই, গ্রিন থাকলেও গ্রিনেরও ভেরিয়েশন বলেই তো আমি কী কী কালার আমি ইউজ করি। তো এখানে আরেকটা জিনিস যেটা অনেকের অনেক রকম মন্তব্য থাকবে, বাট আমি বলবো যে আমি কিছুটা ঠিক বলছি, কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তোমরা বা ইভেন আমিও আমার পুরনো যদি কাজ দেখবে আমি হাতে করে টিপ বা সিঁদুর পরিয়েছি অনেক সময়, কিন্তু এর আগেই কিছুদিন আগেই আমার এটা মনে হচ্ছিলো, অনেককেই দেখেছি আমি এইভাবে সিঁদুর পরাতে, অনেক বড় বড় আর্টিস্টকেও দেখেছি, অনেক স্টুডেন্টকেও দেখেছি, অনেক ভাই বোনকেও দেখেছি যারা আমার কাজটাই কপি করছে, তো এরকম অনেককে দেখেছি। তো আমার মনে হলো যে দুর্গা মা, তো সেই দুর্গা মাকে আমাদের হাত দিয়ে সিঁদুর পরানোটা ঠিক না, তোমরা নর্মাল কোনো ছবিতে পরাও বা আননোন কোনো একটা ফেসের উপর পরাচ্ছ, ঠিক আছে, তোমাদের সেটা একটা অডিয়েন্স অ্যাট্রাক্ট করার জন্য একটা করতে হয়, সেটা করছো ঠিক আছে, ভালো, বাট দুর্গা মায়ের ক্ষেত্রে আমার মনে হলো না করাটাই ভালো। আমি একটা ভিডিও করেছিলাম, তো আমি করিও নি সেই জন্য, তো আমি তুলি দিয়েই করার চেষ্টা করব, আমার এক্সট্রা করে তোমাদেরকে অ্যাট্রাক্ট করার কিছু নেই যে হাত দিয়ে করতে হবে, হাত দিলে অ্যাট্রাক্ট হবে, আর তুলি দিয়ে করলে অ্যাট্রাক্ট হবে না, তো সেটা করার কিছু না, আমি তুলি দিয়েই করব, তুলি দিয়ে আজকেও করেছি। এখানে দেখো চোখটা আমি একটু চেঞ্জ করেছি, হ্যাঁ একটু অন্যরকম লাগছে না, হ্যাঁ অনেকের মনে হবে একটু ভয়ঙ্কর, মুখটা মিষ্টি, চোখটা ভয়ঙ্কর লাগছে, হ্যাঁ এটাই আসলে ট্রাই করছিলাম যে এটা যদি আমি এভাবে করি তাহলে কি হতে পারে, আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি হতে পারে, একটা আমি না করলে তো ফিল করতে পারবো না যে আমি কি করেছি। তো এর পরের যে কাজটা হবে সেটা সম্পূর্ণ এই ধারাই চলে যাবে, তোমরা সেটা দেখবে নর্মাল একটা স্কাল্পচার, যে পুরোনো দিনে যেসব স্কাল্পচারগুলো হয় সেই স্কাল্পচারগুলো থেকে আমি চেষ্টা করব নতুনভাবে সেটাকে রিক্রিয়েট করতে আর তোমাদের সাথে পেতে। এখানে দেখো চোখের ক্ষেত্রে খুব ছোট্ট ছোট একটা ডট দিয়েছি, আর উপরের ক্ষেত্রেও সেটাই দেব, আর তারপর আমি সিঁদুরের ক্ষেত্রে লাল শুধুমাত্র তুলি দিয়েই চাপিয়ে দেবো। এখানে দেখো আমি ছোটো ছোটো স্ট্রোক দিচ্ছি ওই অর্নামেন্টসের ওপর থেকে একটু ঝুলছে বা এরকম কিছু ফিল করানোর জন্য সেটা দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু হোয়াইট ইউজ করছি, হোয়াইট আর স্কারলেট মিক্স করে, পিওর হোয়াইট না, পিওর হোয়াইট হলে তোমরা দেখতে পেতে, পিওর হোয়াইট না, পিওর হোয়াইটের সাথে অল্প একটু স্কারলেট মিক্স করেছি যাতে একটু স্কিন টোনের যে লাইট পার্সেন্টটা হয় না, লাইট ভাগটা হয়, সেই স্কিন টোনের লাইট ভাগটা এখানে মোটামুটি। আর এখানে ছোটো ছোটো যে পুঁতিগুলো হয়, ছোটো ছোটো মুক্তোর মতো ছোটো সেগুলো আছে, তার একটা হোয়াইট রিফ্লেকশানও আমি দেবো, এখানে দুটো পার্টে আছে। তো এগুলো একটু দেখো ছবিটা আলাদা ছিল, আস্তে আস্তে ছবিটা কেমন চেঞ্জ হচ্ছে, তো এটাই। আর
এটা যখন ছবি তুলে পোস্ট করব তখন একটু অন্যরকম লাগবে, কারণ ভিডিওতে ক্যামেরা সবসময় অতটা ভালোভাবে ধরতে পারে না, ক্যামেরাতেও অতটা ভালোভাবে ধরতে পারে না। সামনে থেকে দেখলে তোমরা অন্যরকম দেখতে পাবে, আর ক্যামেরাতে অন্যরকম দেখতে পাবে, সেটাই স্বাভাবিক। এটা তো আমরা সবাই জেনে থাকি। এই যে যারা ধরো স্কিপ করে দেখলে, এতক্ষণ স্কিপ করে চলে আসলে এইখানে একদম শেষে দেখে নিই এখানে কী কী আছে। এই যে মাঝখানে তোমাদেরকে এতগুলো কথা বললাম, চোখটা নীল কেন করছি, এরপর কাজ কি হতে চলেছে, তোমরা কাজ করলে কোথায় আমাকে ট্যাগ করতে পারো, সেগুলো তোমরা কিছুই জানলে না। লাভটা কী হলো? লাভ তখনই হবে যখন তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে। আরেকটা লাভ হতে পারে যদি তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ উইকে 1 থেকে 2 ভিডিও এইরকম রিয়েল টাইমে আসতেই থাকবে, যাতে তোমরা শিখতে পারবে। শেখার জন্য আমার সাথে জয়েন হয়ে যেও। যদি মনে হয় এন্টারটেন হতে চাও বা এই আসলাম গেলাম, তাহলে ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইবও করতে হবে না, লাইক শেয়ার কিচ্ছু করতে হবে না। যদি মনে হয় আমার সাথে থেকে নিজের কাজ ইমপ্রুভ করতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো। এইখানে দেখো আমি স্কারলেট ইউজ করছি। শেষ বেলায়, বিদায় বেলায়, মহালয়া আজকে, সকলকে শুভ মহালয়া। যদিও রাত্রে পোস্ট করছি, সকালের শুভ মহালয়া কেটেই গেছে, বাট মহালয়া তো সারাদিনই থাকে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, কাজ করতে থাকো, ইমপ্রুভ করতে থাকো, আর আমাকে দেখতে থাকো। বাই।